রাত্রিরে আমি আর নন্দা লুকিয়ে নজর রাখলাম ম্যাগনোলিয়া ভিলার উপরে। কিছু আশ্চর্য ঘটনা দেখলাম। পরদিন ও বাড়িতে হাজির হলাম। স্নিগ্ধাকে নন্দা কথায় আটকে রাখলো, আর আমি ওর ঘরে ঢুকলাম। আমার সন্দেহ মিলে গেল, কিছু জিনিস ওর ঘরে খুঁজে পেলাম। ওদিকে আমাদের বাড়িতে সবার মধ্যে তর্ক চলেছে, ও বাড়িতে ভূতের উৎপাতের আসল রহস্য নিয়ে। কালকে ওরা বাড়ি বিক্রির কাগজে সই করবে। আমরা শুধু শুধু নিজেদের মধ্যে ঝগড়া করে আর কি করব? তুমি ব্যাপারটা মেনে নিচ্ছ বৌদি? তুই সত্যিই যাবি উইটনেস হতে? তোর খারাপ লাগবে না বৌদি? যাব। তা আপনারা বলছিলেন মিসেস মিত্র আসবেন, কই তিনি তো এখন এলেন না। কিরে, তো যে ফোন করতে বললাম, ফোন করিসনি? আরে না না, আমি ফোন করেছি। উনি বলেছিলেন যে টাইমেই চলে আসবেন। তা সে যাই হোক, ওনার যখন এখানে সাক্ষী থাকার কথা, ওনাকে একটা ফোন কর। আপনারা কি আমাকে ফোন করার কথা ভাবছিলেন? তারা দরকার নেই, আমি এসে গেছি। এই তো দিলীপ বাবু আপনার কথাই বলছিলেন। দিলীপবাবু, আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনি আপনার সমস্ত কাজকর্ম ফেলে আমার জন্য অপেক্ষা করছেন, আমি সত্যি খুব দুঃখিত। না না, তেমন কিছু নয়, এই তো সবে চাটা শেষ করলাম। আসলে কি জানেন, পুজোর কটা দিন ছুটি থাকে তো, পরে হাজারো কাজ এসে পড়ে, তাই তাড়াটা থেকেই যায়। কি আপনারা দাঁড়িয়ে আছেন কেন? প্লিজ বি সিটেড। হ্যাঁ, আপনারা চা খাবেন তো? বসুন, আমি নিয়ে আসছি। না না, আমরা এখন চা খাবো না। সকালে এক প্রস্ত হয়েছে বাড়িতে, আর কাজকর্ম ভালোই ভালো মিটে যায়, একেবারে মিষ্টি মুখ করবো। হ্যাঁ, সেই ভালো। আমরা তাহলে কাজটা শুরু করি মিস্টার শ্রীমানি। হ্যাঁ অবশ্যই, আমি তো রেডি হয়ে এসেছি। নিন, ভালো করে পড়ে নেবেন। ও কি দেখবে? আর তাছাড়া ও বুঝবেই বা কি? আর এতে দেখা দেখির কি আছে আমি তো বুঝতে পারছি না। এই বাড়িটা যখন আমরা ঠিক করেছি যে বেচে দেবো, সেটা যত তাড়াতাড়ি হয় সেটাই মঙ্গল। দেখুন রজতবাবু, আমার মনে হচ্ছে আপনার বাড়ির লোকেরা এখনো মানসিকভাবে প্রস্তুত নয়। দেখুন, সেরকম হলে আরেকদিন ওদের সঙ্গে আলোচনা করে নিন। এ তো জোরজার করার ব্যাপার নয়, আর আপনার সঙ্গে আমার সম্পর্ক সেরকম। আর কোনো আলোচনার দরকার নেই রজত, যা শৈশবোধ করবার করে নে। ঠিক আছে, তাহলে দিলীপ বাবু, আমরা বরঞ্চ সইটা। রজতবাবু, ওই কাগজটা আমি একবার দেখতে পারি? অবশ্য আপনাদের কারো যদি আপত্তি না থাকে তাহলে। না না, এতে আপত্তি কি আছে? আপনি নিন না, দেখুন না। রজতবাবু, আপনারা তো ভাই সস্তায় বাড়িটা ছেড়ে দিচ্ছেন। এই চুক্তিতে তো আপনার ভালোই লাভ হলো দিলীপ বাবু, কি বলেন? আমরাই তো বাড়ি বিক্রি করতে বেশি আগ্রহী ছিলাম, ওনার আর কি।
দেখুন মিসেস মিত্র, আপনি তো জানেন যে আমি প্রথম থেকে এই বাড়িটা নিতে আগ্রহী ছিলাম না। আর এর বেশি দাম ওই হন্টেড প্রপার্টির আমি দেব না, এটা বলাই বাহুল্য। তবু লস করে আমি প্রপার্টিটা নিচ্ছি সবার রিকোয়েস্টে। আর এখন আপনি আমাকে এভাবে যদি... সত্যি মিসেস মিত্র, এটা কিন্তু অন্যায়। আপনি কিন্তু ওনাকে অপমান করছেন। না না, আপনারা আমাকে ভুল বুঝছেন। আমি আপনাকে কোনো রকম অপমান করতেই চাই না। আমি শুধু বলছি যে এই বাড়ির দামটা বড্ড কম ধরা হয়ে গেছে। সেটা কেন কম ধরা হয়েছে সে কারণটাও তো আপনার অজানা নয় মিসেস মিত্র। সে তো বটেই। এই বাড়িতে ভূত আছে, তাই এ বাড়ির লোকজন আর এ বাড়িতে থাকতে চাইছে না, তাই বাড়িটা বিক্রি করে দেওয়া। যে বাড়িতে ভূত আছে তার দাম তো কম হবেই, তাই না? একেবারেই তাই। আর ওই ভূতের উৎপাতের জন্যই তো আমরা এই বাড়িটা ছাড়ছি, তাই না? আর সেই ভূতের উৎপাতটা সম্পূর্ণ সাজানো। সাজানো? হ্যাঁ, সাজানো, সবটাই সাজানো। আর এই সব কিছু যে সাজানো সেটা কিন্তু এ ঘরের অনেকেই খুব ভালো করে জানেন। সবাই জানে সাজানো? আপনি এসব কি বলছেন মিসেস মিত্র? আরে দিনের পর দিন এখানে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটেছে, তারপর দুখানা মৃত্যু, যার কোনো ব্যাখ্যা নেই। মিসেস মিত্র, আমিও কিন্তু বুঝতে পারছি না সাজানো ঘটনা মানে কি। মানেটা বলবো বলেই তো আজ আমার এখানে আসা। রজতবাবু, এটা আপনার কাছে রাখুন, আমরা বরং আগে একটু কথা বলে নিই। ব্যাস, নাটক শুরু হলো। শুভ কাজে হাত দিতে চলেছি, ব্যাঘাত ঘটল। এটি শুনছেন? আমি আপনাকে হাত জোর করে বলছি, আমরা যেটা করতে চাইছি সেটা করতে দিন। আমরা এ বাড়িতে আর থাকতে চাই না। দিদি, দিদি তুমি ওনাকে বোঝাও, আমার সহ্য হচ্ছে না। তোমার ছেলে ওনাকে এখানে নিয়ে এসে একটা কাল করল। দেখুন, দয়া করে আপনি আর এসব বিষয়ে কথা বাড়িয়ে এখন বিপদ বাড়াবেন না। আমার তো সব গেছে। আমি স্বামীকে হারিয়েছি, মা হয়ে চোখের সামনে বড় ছেলেটাকে চটফট করে চলে যেতে দেখেছি। আর কত সহ্য করবো বলুন তো? আপনি ঠিক বুঝবেন না, বুঝলে এই বাড়িতে আমরা যদি আর কেউ থাকি না, মানে কেউ যদি থাকে, তাহলে কেউ আর বাঁচবে না কিন্তু। হ্যাঁ, আমার নাতিগুলো দেখছেন না, কত ছোট ছোট। ওরা যদি এ বাড়িতে থাকে তাহলে একের পর এক ওরাও যদি... না বলুন। আচ্ছা, আপনি কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন তো, আমাদের সব কিছু জানা দরকার। কি জানার আছে বলো তো? আর উনি তো যা কিছু একটা বলে দিয়ে খালাস, কিন্তু যা ঝড় যাচ্ছে সব তো আমাদের ওপর দিয়ে যাচ্ছে। আচ্ছা, আর কি করলে তোমার শিক্ষা হবে বলো দেখি? এই বাড়ি যত তাড়াতাড়ি আমরা ছাড়বো তত তাড়াতাড়ি আমাদের রক্ষে। বাবা, কারুর কথায় কান দেওয়ার দরকার নেই আমাদের। আমরা যখন ডিসাইড করেই ফেলেছি যে বাড়িটা আমরা বিক্রি করবো, তখন অন্য আলোচনা কেন? সেটা কেন হবে? বাবা তো ঠিকই বলছে দাদা। মিসেস মিত্র যখন এত বড় একটা কথা বলছেন, ওনার নিশ্চয়ই কোনো যুক্তি আছে নিজস্ব। আমরা সেটা জানবো না? না, জানার কোনো দরকার নেই। ওনাকে যখন সময় দেওয়া হয়েছিল তখন উনি কোনো সমাধান করতে পারেননি আমাদের সমস্যা। এখন বাড়ি বিক্রি আটকানো ছাড়া আর উনি কি করবেন? আর বাড়ি বিক্রি আটকালে তো আমাদেরই ক্ষতি, তাই না? আমি মিসেস মিত্র সমস্ত কথাটা শুনতে চাই। মিসেস মিত্র, আপনি কেন বলছেন যে সমস্ত ব্যাপারটা সাজানো? কারণ সেটাই সত্যি, তাই। কে সাজিয়েছে?
বলবো বলবো, সবটা বলবো। আমি বরং একটু প্রথম থেকে বলি, তাহলে আপনাদের সকলেরই বুঝতে সুবিধা হবে। দেখুন, আমি তদন্ত করতে এসে যেটুকুনি বুঝেছি, যেটুকুনি দেখেছি সেটাই বলছি। আপনাদের যদি কোথাও কিছু ভুল মনে হয় আপনারা আমাকে ধরিয়ে দেবেন কিন্তু। শুনুন সবাই, নন্দা তুইও ভালো করে শোন। আপনাদের বাড়িতে এই ভূতের উপদ্রব শুরু হয় মৃগাঙ্কবাবু মারা যাওয়ার প্রায় মাস দুয়েক আগে। স্নিগ্ধা ঠাকুর ঘরে বাসন রাখতে গিয়ে হঠাৎ দেখে জানলা দিয়ে সাদা মতন কিছু একটা দেখে তোমার মনে হয়েছিল যে জানলা দিয়ে বোধহয় কেউ উঁকি দিচ্ছে, তাই তো? হ্যাঁ, আমি দেখেছিলাম, স্পষ্ট দেখেছিলাম। সাদা মাথা, ভয় তো আমি মরি। তাই না? সাদা মাথা ঠিক দেখেছিলে তুমি? না, ওটা কারো মাথা ছিল না, ওটা ছিল এবারের বাচ্চাদের দুষ্টুমি। আপনাদের বাড়ির বাচ্চারা তো খুব ভালো করেই জানে যে স্নিগ্ধা একটুতেই ভয় পেয়ে যায়, চিৎকার চেঁচামেচি করে। তাই ওকে ভয় দেখাতে ওদের খুব ভালো লাগে, ওরা খুব মজা পায়। তাই এটা ওদের আইডিয়া ছিল, আর এই কথাটা ওরাই আমাকে বলেছে। দোতলার জানলা দিয়ে যে ভূত দেখার ব্যাপারটা, ওটা তো কুট্টি করেছিল, ফুলঝাড়ুর মাথায় সাদা কাপড় বেঁধে। কেউ ধরতে পারেনি? হ্যাঁ, ধরা পড়েছিল আমার কাছে, খুব বকেছিলাম আমি। হ্যাঁ হ্যাঁ বাবা, এটা সত্যি বলছেন উনি। আসলে আঁখি আর কুট্টি মিলেই ভয় দেখিয়েছিল। ঠিক আছে, ঠিক আছে, মানলাম না হয় যে এই কাজটা ছিল বাচ্চাদের কাজ, কিন্তু বাকি কাজগুলো, বাকিগুলো যে এই যে আমরা দেখে এসেছি যে একটা মানুষ ছুটে বেড়াচ্ছে, একটা মানুষের পায়ের ছাপ পাওয়া গেছে, এগুলোকে আপনি কি ব্যাখ্যা দেবেন মিসেস মিত্র? এটাই বলছি আমি, এগুলো কেন হয়ে চলেছে এ বাড়িতে? বাচ্চাদের কাজ তো নয় এগুলো। বলছি বলছি, সব বলছি। আমি এক এক করে বলি, একটু প্রথম থেকে পরপর বলি, তাহলে আমারও বলতে সুবিধা হবে আর আপনাদেরও বুঝতে সুবিধা হবে। স্নিগ্ধার ওই ভূত দেখার পর থেকেই আপনাদের বাড়িতে ভূতের উপদ্রবটা ক্রমশ বাড়তে থাকে। যেরকম হঠাৎ করেই বাড়ির সিলিং ফ্যানটা দুলে ওঠে, তারপর আপনাদের ঠাকুরদার অত বছরের পুরনো লাঠিটা হঠাৎ পাওয়া যায় সিঁড়ির তলায়। এরকম সব নানান রকম ঘটনা ঘটতে থাকে। স্বাভাবিকভাবে অনেক কিছুরই ব্যাখ্যা পাওয়া সম্ভব হচ্ছিল না। ভূতের ভয়টা সংক্রামক রোগের মতন আপনাদের সকলের মধ্যে একটু একটু করে ছড়িয়ে পড়ছিল। আপনারা সবাই বিশ্বাস করতে শুরু করেছিলেন যে আপনাদের বাড়িতে ভূত আছে। তার উপরে মাত্র 1 বছর আগে মৃগাঙ্কবাবুর বাবা মারা যান। তার শ্রাদ্ধ শান্তি কোনোটাই আপনারা করেননি, কারণ মৃগাঙ্কবাবু ছিলেন ঘোর নাস্তিক। মৃগাঙ্কবাবু আর তার বড় ছেলে স্বর্ণেন্দুবাবু দুজনের কেউই ভূতে বিশ্বাস করতেন না। ভূতের কথা শুনলে তারা একেবারে হেসে উড়িয়ে দিতেন। ইহলোক, পরলোক, ভূত, ভবিষ্যৎ এইসবে তো আপনি বিশ্বাসী, তাই আপনি ভয় পেয়ে গিয়েছিলেন। আপনার মনে হয়েছিল যে আপনার শ্বশুরমশাই শ্রাদ্ধ শান্তি যেহেতু ঠিক মতন করা হয়নি, তাই বোধহয় বাড়িতে এইসব অমঙ্গল ঘটছে। আপনি আপনার বড় ছেলেকে বললেন গয়ায় গিয়ে তার দাদুর পিণ্ডদান করতে। স্বর্ণেন্দুবাবু গেলেন ঠিকই, তবে গয়ায় নয়, উনি চলে গেলেন সোজা রাজস্থানে ভূতের কেল্লা দেখতে। তার মানে তুমি গয়া যাওনি? না। আচ্ছা, কেন যাবো বলো তো? তাও আর পিণ্ড দেওয়ার জন্য? মানে মানে দেখো, কয়েকটা দিন সময় পেলাম, তাই ভাবলাম যে ওই সময়টা নষ্ট করে কি লাভ, যাই তার জন্য একটু ভূতের কেল্লাটা ঘুরে আসি, তাই চলে গেলাম। সে কি, তুমি তো বাড়ি ফিরে এসে মাকে বললে খুব ভালো করে পিণ্ড দেওয়া হয়েছে, তাহলে সেটা সম্পূর্ণ মিথ্যে? যে গৌতমী, তুমি তো মাকে খুব ভালো করে চেনো। মায়ের বিশ্বাস যে আমি ওখানে গিয়েছিলাম, পিণ্ড দিয়ে এসেছি, এই বিশ্বাসে দেখবে মায়ের মনে ভূতের ভয় ঠান্ডা হয়ে যাবে। তুমি দেখে নিও। কিন্তু এরপর আপনাদের বাড়িতে ভূতের উপদ্রব আরো বেড়ে গেল। মাসিমা, আপনি যখন জানতে পারলেন যে আপনার বড় ছেলে গয়ায় যায়নি, সে চলে গেছে রাজস্থানে ভূতের কেল্লা দেখতে, আপনার বদ্ধমূল ধারণা হলো
বাড়িতে এইসব অশুভ কাজ ঘটছে সেই জন্যে। আর তারপরে সেই সাংঘাতিক ঘটনা ঘটলো। আপনার স্বামী মৃগাঙ্কবাবু হঠাৎ করে আপনাদের ছেড়ে চলে গেলেন। ভয়ঙ্কর মৃত্যু, সাংঘাতিক মৃত্যু বলা যেতে পারে। ওনার মৃত্যু দেখে আপনাদের সকলের মনে হলো এমন মৃত্যু একমাত্র ভূতে ভর করলেই সম্ভব। এর ঠিক 1 মাসের মধ্যে মৃত্যু হয় স্বর্ণেন্দু বাবুর। আবার সেই ভয়ঙ্কর মৃত্যু, অস্বাভাবিক মৃত্যু, যেটা দেখে আপনাদের আবার মনে হয় ভূতে ভর করলেই এরকম মৃত্যু সম্ভব। আপনারা সবাই প্যানিকড হয়ে যান। আপনারা সবাই বিশ্বাস করতে শুরু করেন যে বাড়িতে ভূত আছে। আপনারা সকলে মিলে সিদ্ধান্ত নেন যে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই বাড়ি ছেড়ে চলে যাবেন। আর ঠিক এই সময় আমার আলাপ হয় রজত বাবুর সাথে। ওনার কাছ থেকে সব কথা শোনার পর আমার মনে হয়েছিল না, এটা স্বাভাবিক হতে পারে না, এর মধ্যে নিশ্চয়ই কোনো অন্য ব্যাপার আছে। কৌতূহল মেটাতে আমি আপনাদের বাড়িতে আসি। তবে প্রথমে এসেই আমি বলি না যে আমি ভূতের গোয়েন্দাগিরি করতে এসেছি, কারণ আমার মনে হয়েছিল সে কথা বললে আপনারা কেউই স্বাভাবিকভাবে আমার সাথে কথা বলবেন না। আমি আর নন্দা বলি যে আমরা পুরনো বাড়ি কিনতে ইন্টারেস্টেড, তাই আমরা এখানে এসেছি। কিন্তু রাধিকা আমাকে চিনে ফেলে, আমার আসল পরিচয়টা এবারই সবাইকে জানিয়ে দেয়। আর তারপর প্রায় এক প্রকার মিসেস মিত্র, আপনাকে অপমান করার কোনো ইচ্ছে আমাদের ছিল না। না 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 না, প্লিজ এইভাবে বলবেন না, একদমই না। আমি জানি সে কথা, আমি আপনাদের কোনো দোষই দিচ্ছি না। আপনাদের জায়গায় থাকলে আমিও হয়তো এই একই রকমভাবে রিয়্যাক্ট করতাম। তারপর অবশ্য আমি আসি আপনাদের বাড়িতে আবার মোহর আর আখির কথায়। বলা যেতে পারে আখির জেদের বসে এখানে এসে আপনাদের প্রত্যেকের সাথে কথা বলি। ভূতের উপদ্রবের সম্পর্কে আরো অনেক কথা জানতে পারি। আর একটা বিশেষ জিনিস আমি সেদিন দেখি, মোহরের মোবাইলে স্বর্ণেন্দু বাবুর মৃত্যুর ভিডিওটা। আর একটা বিশেষ জিনিস আমি সেদিন দেখি, মোহরের মোবাইলে স্বর্ণেন্দু বাবুর মৃত্যুর ভিডিওটা। কি সাংঘাতিক ছিল ভিডিওটা! আমরা তো ভাবতেই পারি না যে ওভাবে কারোর মৃত্যু। আমার তো প্রায় রাতের ঘুম চলে গিয়েছিল। কি ভয়ঙ্কর মৃত্যু! সিনেমাতে আমরা যেরকম দেখি না, ভূতে ভর করলে যেরকম করে, ঠিক যেন সেরকম। আপনি বিশ্বাস করবেন না, ওই ভিডিওটা দেখার পর থেকে আমার রীতিমতো শরীর খারাপ হয়ে গেছিল। আমার মাথাটা কিরকম করছিল। এই মৃত্যুর কোনো যুক্তি আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনাদের বাড়িতে যা যা ভূতের উপদ্রব হয়েছে সেগুলো হয়তো কেউ বাইরে থেকে করলেও করতে পারে, কিন্তু এরকম মৃত্যু কি কোনো মানুষের পক্ষে করা সম্ভব? মনে হয় না। তখন আমার মনে হলো তার মানে এমন কিছু আছে যেটা আমি জানি না। যেটা আমি জানি না সেটা নিয়ে জেদ ধরে বসে থেকে তো কোনো লাভ নেই, তাতে আপনাদের বাড়ির সকলের বিপদ আরো বাড়বে। তখন আমি রজত বাবুকে বললাম, আমি যখন কোনো সাহায্য করতেই পারছি না, তখন আপনারা এ বাড়ি ছেড়ে চলে যান, সেটাই আপনাদের জন্য ভালো। আর নিজেই উপযাজক হয়ে দিলীপ বাবুকে অনুরোধ করলাম উনি যেন এ বাড়িটা কিনে নেন। সেই জন্যে নবমীর দিন দিলীপ বাবু যখন আমাদের বাড়িতে এসেছিলেন, আমি ওনাকে অনেক অনুরোধ করেছিলাম, কিন্তু উনি আমাকে ফিরিয়ে দিলেন, আমার কথা রাখলেন না। ভূতে ভর করে দুটো মৃত্যু, এটা আমি মন থেকে কিছুতেই মেনে নিতে পারছিলাম না। তারপরে আপনাদের বাড়ির জন্য কিচ্ছু করতে পারলাম না। এই সব মিলিয়ে আমার মনটা খুব খারাপ ছিল। তারপর নবমীর দিন রাত্রে সেই সাংঘাতিক কাণ্ড ঘটলো আপনাদের বাড়িতে। আখি ভূত দেখলো। আখি তো খুবই সাহসী মেয়ে। ভূতকে ধাওয়া করে আখি ভূতের পেছনে ছুটলো, সিঁড়ি দিয়ে তত্তর করে উঠে গেল।
আর আঁখির হাত থেকে বাঁচার জন্য ভূত নাকি আঁখিকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে ফেলে দিল। এই ব্যাপারটা আমার খুব অদ্ভুত লাগলো জানেন। কারোর হাত থেকে বাঁচার জন্য ভূতকে আঁখিকে সিঁড়ি দিয়ে ধাক্কা মেরে কেন ফেলে দিতে হবে? আঁখির এই অ্যাক্সিডেন্টের কথা শুনে যখন আপনাদের বাড়িতে এলাম, তারপর সিঁড়ির কাছে গিয়ে একটা এমন জিনিস দেখলাম যেটা দেখে আমার পরিষ্কার ধারণা হলো যে ভূত অশরীরী নয়,